স্বাগত জানাচ্ছি খাদনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। দেশের মাটিতে চাষ হচ্ছে আলু বোখারা। 4 বছর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টার থেকে চারা নিয়ে আলু চাষ শুরু করেন মুক্তাগাছার শওকত আলী। এবার তার গাছে লাগানো হয়েছে, এবার তার গাছে ফল এসেছে। আজ আমরা আলোচনা করব আলু বোখারার চাষ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান তত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর জেসি পণ্ডিত এবং মুক্তাগাছার আলু বোখারা চাষি শওকত আলী। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। ইরানের আলু বোখারা চাষ হচ্ছে মুক্তাগাছার রাজঘাট পারে। 2005-এ জার্ম প্লাজম সেন্টারে দেশে প্রথমবারের মতো আলু বোখারা আবাদের উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সেখান থেকেই চারা নিয়েছিলেন শওকত আলী। 3 বছর পর এবার এসেছে ফল। বছরে কিছু কিছু ফলন আসছিল, এবার প্রচুর ফলন আসছে। সেই জন্যই আমি এগুলি কলম করে যাতে ঘরে ঘরে পৌঁছাই দেওয়া যায় আমি সেই ব্যবস্থাই করব। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্যরাও আগ্রহী আলু বোখারার আবাদে। কয়েকটি কাটিং দেন, চারা দেন, আমি আমার নার্সারিতে রোপণ করব। যেটা আমি ময়মনসিংহ ডক্টর রহিম সাহেবের জার্ম প্লাজম সেন্টারে দেখেছিলাম, এর বাহিরে আর কোথাও ফল ধরা গাছ আমি দেখি নাই। আজ এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। আবাদ বাড়ানো গেলে মশলা হিসেবে ব্যবহৃত এ ফল ভবিষ্যতে আর আমদানি করতে হবে না বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। জনাব শওকত আলী উদ্যোগ নিয়েছেন চাষ করার। 2 বছর আগে একটি গাছ লাগিয়েছিলেন, এবছর ওনার কাছে ভালো ফলন আসছে। তো এটা আসার কথা যে আমাদের দেশের আবহাওয়ায় যদি এটা ফলন ভালো হয় তাহলে আমাদের অর্থনীতিতে এটা ভালো অবদান রাখবে, কারণ পুরোটাই আমাদের দেশের মধ্যে যে আমদানি করতে হবে। ভিনদেশি এই ফলটির আবাদ বাড়াতে প্রায় 500 কলম উৎপাদন করেছেন সফল চাষি শওকত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শওকত আলী এবং জনাব জেসি পণ্ডিত এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। জনাব শওকত আলী, প্রথম প্রশ্ন আপনার কাছেই। আপনার কেন মনে হলো এই আলু বোখারার চাষ আপনি করতে পারবেন, একটা ভিনদেশি মশলা? জি, যেহেতু আমাদের দেশে এটা হয় না, সেই জন্যই আমার এটা অনেক দিন আগে থেকেই চিন্তা ভাবনা হলো, যাতে যে জিনিসটা আমাদের বাইরে থেকে আনতে হলে আমাদের দেশীয় টাকা খরচ করতে হয়, যদি আমাদের এখানে ফলনটা আসে বা সবাই মিলে যদি এটা আমরা করি, একটা একটা গাছ যদি আমরা সবাই রোপণ করি, সেই চিন্তা ভাবনা করে আপনি চারাটা কোথা থেকে এনেছিলেন? আমি আনছিলাম ময়মনসিংহ ইউনিভার্সিটির ওই সেল সেন্টার থেকে। আচ্ছা। আনার পর আমি বেশ ওটা যত্ন করে বড় করায় 3 বছর পার হয়ে 4 বছরের মাথায় ফলন আসছে প্রচুর ইনশাল্লাহ। আসার পরে আমি ওটা চেষ্টা করতেছি আরও চারা যাতে করা যায় এবং সকলকেই যাতে সবখানে যাতে পৌঁছানো যায় এবং এই দেশের আপনার ওই ফলনটা আসলে বাইরে থেকে আর কিনে আনতে হবে না, আমাদের দেশেই এটার যাতে পূরণ হয় সেই চিন্তা ভাবনা করে। জনাব আলী, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো আবার। ডক্টর পণ্ডিত, আপনার কাছে প্রশ্ন। আলু বোখারা চাষ কি বাংলাদেশে কমার্শিয়ালি ভায়াবল কিনা? কমার্শিয়ালি অবশ্যই ভায়াবল, কারণ আমাদের আলু বোখারা যদিও বিদেশি ফল একটা, আপনারা জানেন, আমাদের দেশে মশলা হিসেবে ব্যবহৃত হয়। আমরা মশলা হিসেবে ব্যবহৃত করি। কিন্তু বাণিজ্যিক চাষ প্রথম শুরু হয় সিরিয়াতে, আমরা ইতিহাস দেখে পাই, তারপরে রোমানিয়াতে, এরপরে পশ্চিম ইউরোপের দেশগুলিতে যায় এবং এশিয়ার পূর্ব দিকে আসে। আচ্ছা। তো আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু এটা ভালো ফলন হচ্ছে। আমাদের দেশেও ভালো ফলন পাওয়া যাবে এই কারণে যে আমাদের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রফেসর ডক্টর এম এ রহিম ওনার জার্ম প্লাজম সেন্টারে এটা লাগিয়েছিলেন, ওখানে ভালো ফলন হচ্ছে। তারপরে চন্দ্রগুনাতে যে রাইখালি একটা কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কেন্দ্র আছে, ওখানেও আমাদের ডক্টর এস এম হারুনুর রশিদ উনিও ব্যক্তি উদ্যোগে লাগিয়েছিলেন, ওখানেও ভালো ফলন হচ্ছে। তো ওখান থেকে একটু 2টা মেসেজ আমরা পাই। একটা হলো যে এনভায়রনমেন্টাল ব্যারিয়ার, পাহাড়ের এক ধরনের আবহাওয়া, আমাদের সমতলে এক ধরনের আবহাওয়া, মাটির গুণাগুণ ভিন্ন, 2 জায়গাতেই কিন্তু ভালো ফলন পাওয়া গেছে। আর একটা হলো ম্যানেজমেন্ট, 2 জায়গায় কিন্তু প্রাতিষ্ঠানিক ম্যানেজমেন্ট, আর আমাদের শওকত আলী সাহেব করছেন নিজে একজন কৃষক, ব্যক্তিগত উদ্যোগে। তাহলে প্রতিষ্ঠান এবং ব্যক্তি 2 দিকেই কিন্তু হচ্ছে ভালো। কাজেই আমাদের দেশে এটা কমার্শিয়ালি অবশ্যই ভায়াবল এবং আমাদের আবহাওয়া এটা যেহেতু ভালো ফলন দিয়েছে, চাষ করা যাবে, চাষ বৃদ্ধি করার সুযোগ আছে। জনাব পণ্ডিত, আপনি ধন্যবাদ। আপনি ফিরে আসবো আপনার কাছে। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন। আপনি এই যে গাছে ফল এলো, এটা কতদিন পর হলো গাছে এটা ফল আসলো? কতদিন? 3 বছর পার হয়ে 4 বছরের মাথায়। তাহলে আমরা কি ধরে নিতে পারি এটা 3-4 বছরের ফসল? এটা এখন যে কলমের চারা আমি করতেছি, এটা 1 বছর পরে আল্লাহর রহমতে ফলন আসবে ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। আপনি যেখানে নিয়েছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, সেল সেন্টার থেকে নিয়েছিলেন, ওখান থেকে ওইখানে কি আরো এরকম চারা আছে যে সবাই যে কেউ নিতে পারে? সে সময় ছিল, এখন আছে কিনা আমি বলতে পারবো না। আমি যখন তখন ছিল। আপনার কি ধারণা আছে ডক্টর পণ্ডিত, কেন সেল সেন্টারে এই আলু বোখারা চারা বিক্রি হচ্ছিল বা
এটা কি উদ্দেশ্য? এটা নিশ্চয়ই কোনো কমার্শিয়াল উদ্দেশ্য নয়। কমার্শিয়াল এটা সেল সেন্টার যেটা হলো জার্মপ্লাজম সেন্টার, যেটা জার্মপ্লাজম প্রফেসর সেন্টার। ডক্টর এম এ রহিম আমাদের দেশের একজন বিশিষ্ট ফলবিজ্ঞানী, ওনার জার্মপ্লাজম সেন্টারে অনেক ধরনের সমাহার আছে, বিভিন্ন ফলের সমাহার আছে, সংরক্ষণ আছে। দেশের বৃহত্তম মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জার্মপ্লাজম সেন্টার এটা। তো উনি এনেছিলেন জার্মপ্লাজম হিসাবে। তো এটা দেশে চাষ হয় কিনা, ওনার এখানে যেহেতু ফলন হয়েছে এবং এই দেশে ছড়ানোর জন্য উনি ওখান থেকে কাটিং করে আর কি কলম করে দিচ্ছেন, এবং ওখান থেকে কলম সংগ্রহ করা যাবে আছে, ওখানে আছে। অন্য অনেক চাষি বা যারা শখে কেউ নিতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, নিতে পারেন, ওখান থেকে নিতে পারেন, ওনার এখানে আছে, উনি কলম করে ধন্যবাদ। দিচ্ছেন। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যখন চাষ করলেন 3 বছর ধরে, চাষের ক্ষেত্রে আপনার তো কোনো জ্ঞান ছিল না যে এই জাতীয় গাছের কি ধরনের পরিচর্যা দরকার, কিন্তু আপনি নিজেই বুঝেছেন। জি। প্রতিবন্ধকতা কি ছিল? কি ধরনের এখানে কোনো পোকামাকড় লাগে কিনা, পানি কেমন দিতে হয়, কি ধরনের পরিবেশ প্রয়োজন, সেই বিষয়গুলো যদি আপনি বলতেন আমাদেরকে। এটা একমাত্র নিম্ন জায়গা ছাড়া, হ্যাঁ, যাতে গাছের গোড়ায় পানি না বাজে, এবং এই স্বাভাবিক যে জৈব সার আছে, পাতা সার, গোবরের সার, এই সার দিলেই যথেষ্ট। এখানে রাসায়নিক কোনো সার আমি ব্যবহার আপনি করিনি। করেননি? জি না। আচ্ছা। তারপরে পোকামাকড়ের জন্য আমি আগে দিয়ে ছাই ব্যবহার করতাম, হ্যাঁ, এই বিষাক্ত কোনো বিষ আমি ব্যবহার করিনি। আপনি কোনো পেস্টিসাইড ইউজ করেননি? না, ডক্টর পণ্ডিত, তাতে আমি ফলন ভালো পাই। ধন্যবাদ। ডক্টর পণ্ডিত, আপনি তো ওনার দেখেছেন গাছটা? হ্যাঁ, ফল গাছ দেখেছেন। দেখেছি। আসলে আলু বোখারার যেটা আবহাওয়ার চাহিদা, সেটা হলো ফুল সানলাইট, মানে প্রচুর সূর্যালোক লাগবে, আচ্ছা। মাটি ভিজা লাগবে, কিন্তু অয়েল রেন্ট মানে সুনিষ্কাশিত মাটিটা হতে হবে, আচ্ছা। এবং দোআঁশ ধরনের মাটি এটার জন্য উপযোগী। দোআঁশ মাটি বা একটু বেলে দোআঁশ হলেও ভালো। তো মাটির পিএইচ মানটা 7-এর কাছাকাছি, মানে নিরপেক্ষ, এটা অ্যাসিডিকও হবে না বা ক্ষারীয় হবে না, এরকম মাটি তো এটা ভালো জন্মে। পোকামাকড় আমাদের আসলে এটা একটা কুল জাতীয়, আমাদের দেশে যে কুল হয় এটা এক ধরনের কুল জাতীয়। ফুল জাতীয় বিশ্বে 3 রকম আছে, আমরা যেটা ব্যবহার করি এটা ইউরোপিয়ান প্লাম বলা হয়, ওইটা বৈজ্ঞানিক নাম হলো প্রোনাস ডোমেস্টিকা। আরও 2 ধরনের কুল আছে, আমেরিকান কুল বলা হয় আর একটা জাপানিজ কুল বলা হয়। জাপানিজ প্লাম, আমেরিকান প্লাম আর ইউরোপিয়ান। আমাদের দেশে যেটা চাষ হচ্ছে এখন, যেটা আমরা করছি, এটা ইউরোপিয়ান প্লাম বলা হয়। এটা কুল জাতীয় ফল, ইউরোপিয়ান প্লাম। মানে এই আলু বোখারাটা বলছেন? আলু বোখারাটা আমাদের দেশে এটা চাষ হচ্ছে। ওইগুলিও কাছাকাছি আরো 2টা আছে। তো এটা আমাদের এই যে বড়ই যেটা কুল, একই জাতীয় কিন্তু একই ধরনের, ওটাকে প্লাম বলা হয়। হ্যাঁ, প্লাম বলা হয় ইংরেজিতে, ওই ধরনের। তো ওই রকম পরিচর্যায় কিন্তু এটা হবে। শর্ত হইল সূর্যালোক লাগবে প্রচুর, এবং মাটিটা থাকবে ভিজা, কিন্তু সুনিষ্কাশিত, পানি জমবে না। আচ্ছা। মানে যেখানে পানি জমে থাকে ওখানে এটা ভালো হবে না। এগুলি মেনটেন করলে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে। কাজে আমাদের দেশে সুযোগ আছে এটা ভালো ফলন পাওয়ার। আচ্ছা, ধন্যবাদ। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন যে আপনার এই এখন যে চাষ করছেন, আপনার এখন 2টো গাছ আছে? জি না, 2টো না, আমার তো একটা গাছ অনেক বড় আচ্ছা। আছে, ওই যেটা বহুত ফলন ধরছিল। তাছাড়া আরো ছোট গাছ আরো আছে, আমি আরো আপনার এটা নিয়ে করতেছি। কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা আছে, আমি চিন্তা ভাবনা করতেছি যাতে এটা যদি আমি ঠিক মতো আবাদে আনতে পারি, এবং যেভাবে কলম আমি এবার করছি, প্রায় 500 কলম দিছি এবার। ওটা আপনার কাছ থেকে করেছেন আপনি? জি। আচ্ছা। যাতে এই গাছের মান বজায় থাকে, সেজন্যই আমি আমার যে ফলন্ত গাছ যেটা, সেই গাছের থেকে চারা তো করছি। আপনার তাহলে পরিকল্পনা হচ্ছে যে এখান থেকে আরো কিছু গাছ লাগিয়ে আরো বড় পরিসরে কাজ করা? জি জি, আরো বড় করে করব, এবং যারা উৎসাহী হবেন ওনাদেরকে আমি চারা দিব। তো আপনার কাছে কি এই পর্যন্ত যোগাযোগ করেছে হ্যাঁ, অনেকেই যোগাযোগ করতেছেন চারার জন্য? চারার জন্য এই ঢাকা থেকেও যোগাযোগ করছেন, এবং ওদিকে বগুড়া থেকে অন্য অন্য জায়গা থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতেছেন। আচ্ছা, সবাই এত বগুড়ার লোক, ঢাকার লোক জানলো কি করে? এর আগে আপনি যে এই টেলিভিশনে দেখাইছেন, আচ্ছা। এখান থেকে জানতে পারছেন। কিছু ওই যে সংবাদপত্রতে দিছিলেন, ওই সংবাদপত্র থেকে জানতে পারছেন, ওইভাবে আর কি ওনারা এগিয়ে আসছেন। তো এগিয়ে যেভাবে আসছেন, আর ওইভাবে যদি আপনার এটা ঠিক মতো গাছটা পরিচর্যা করেন, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে এই দেশের বাইরে থেকে আর এই ফলন কিনে আনতে হবে না, আচ্ছা, আমাদের অনেক মুদ্রা বাঁচবে। আপনি যে ফলগুলো হচ্ছে এগুলো বিক্রি করেছেন কোথাও না কি করবেন? না, ওটা বিক্রি করিনি, আমি এই বছর বিক্রি করিনি, এই জন্য যে ওটা দিয়ে বীজ করব, কলম করব, করে এটা পর্যাপ্ত পরিমাণে আমি যাতে এটা ছড়াইতে পারি, সেই চিন্তাই করতেছি। আমার নিজেরই নার্সারি আছে, বনলতা নার্সারি। ওই বনলতা নার্সারিতে আপনার এই গাছ এবং অন্য অন্য আরো গাছ নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, যেগুলি বাইরে থেকে আসে। আচ্ছা, ধন্যবাদ জনাব আলী। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, বিরতি ফিরে এসে আমরা কথা বলবো আবার। সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছিলে। আজ আমরা কথা বলছি আলু বোখারা চাষ নিয়ে। এই নিয়ে আমার সাথে আলোচনা করছেন স্টুডিওতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান তত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর জেসি পণ্ডিত এবং মুক্তাগাছার আলু বোখারা চাষি শওকত আলী। জনাব আলী এবং জনাব পণ্ডিত আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর পণ্ডিত, আপনার কাছে প্রশ্ন, এখন আমরা যদি আমাদের এই আলু বোখারাকে, এই মশলাকে, যেটা আমাদের চাহিদা প্রচুর রয়েছে, এটাকে আরও অ্যাভেলেবল করতে চাই, সেক্ষেত্রে প্রথম ব্যাপার হচ্ছে যে নার্সারির মাধ্যমে করতে পারে, যেটা আমাদের শওকত আলী সাহেব করছেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এখানে আমাদের ঠিক কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত সেটাকে করতে হবে? আসলে আমাদের দেশে যে আলু বোখারাগুলি ব্যক্তি উদ্যোগে আসছে, এগুলি চাষ হচ্ছে, এগুলি কিন্তু সঠিক কিছু জানি না আমরা। যেগুলি একটু স্টাডি হওয়া দরকার, ফ্লোরাল বায়োলজি, এবং এটা ডকুমেন্টেশন হওয়া দরকার, ওটা গুণগত মান। কারণ এখানে আপনি যে কোনো চারা কলম বিক্রির জন্য নার্সারি গাইডলাইন 2008 অনুসারে কিছু বাধ্যবাধকতা আছে। যে চারাটার সঙ্গে আপনাকে একটা ট্যাগ দিতে হবে, ট্যাগে লেখা থাকবে এটার উৎস কোথায়, এটার জীবনকাল কতদিন, ফলন কেমন হবে, এটার স্বাদ কেমন হবে, সবকিছু লেখা থাকবে, যেগুলি আমাদের এখনো ডকুমেন্টেশন নাই। সেই কাজটা করতে হবে। এই কাজটা কি শুধু এই নতুন কোনো চারার ক্ষেত্রে প্রযোজ্য, নাকি যেসব নার্সারি থেকে যে যেসব সকল আমরা যেগুলি কৃষকদের কাছে বিক্রি করব, অবমুক্ত করব, সেগুলি সব স্ক্রিনিং করার পর একটা অনুমোদন দরকার। রাষ্ট্রীয় অনুমোদন থাকলে যে কোনো সরকারি আমাদের যেসব নার্সারিতে আমরা দেখি না এগুলো? না, নার্সারিতে দেখি না। যখন অনুমোদন হবে সেই জাতটা নিয়ে নার্সারি তারা শুধু মাল্টিপ্লাই করবে। আচ্ছা, নার্সারিতে কাজ হলো মাল্টিপ্লাই করা। তারা একটা অথেন্টিক সোর্স থেকে নেবে, নিয়ে এসে সে মাল্টিপ্লাই করে কৃষকদের মাঝে বিতরণ করবে। কিন্তু এই অথেন্টিক সোর্স বলতে কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারে বা গবেষণা প্রতিষ্ঠান যারা কাজ করছে, তারা এই জার্মপ্লাজমগুলিকে স্ক্রিনিং করে যেইগুলি আমাদের দেশের জন্য ভায়াবল, এগুলি উৎপাদন ভালো, স্বাদ বা গুণগত মান, এগুলি চাষের জন্য যখন তারা অনুমোদন দেবে, তখন নার্সারি তারা এখান থেকে নিয়ে সেটা তারা মাল্টিপ্লাই করবে, চারা উৎপাদন করে বিতরণ করবে। এবং আমাদের দেশের জন্য অবশ্যই কমার্শিয়ালি ভায়াবল, কারণ পুরাটাই আমদানি নির্ভর আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশে পুরোটাই। আমরা সঠিক তথ্য জানি না যে কতখানি আমদানি করতে হয় বছরে। সেই সঠিক তথ্যটাও এখনো পর্যন্ত আমরা জানি না, তবে আমদানি হচ্ছে প্রতি বছর। প্রতি বছর মশলা আর আমদানি। এখানে আরেকটা জিনিস দরকার, যেটা ওই যে আলু বোখারার প্রপাগেশনের একটু সমস্যা আছে, যে সেলফ ইনকম্পাটিবিলিটি একটা আছে। এটা অনেক গাছ দেখবেন এককভাবে কোনো গাছ লাগাইলে ফল হবে না, কারণ ওর পুলেন দ্বারা, ওর পরাগরেণু দ্বারা ওইটা পরাগায়িত হয় না। আচ্ছা, কিন্তু যখন বাহিরে করে বড় বাগান আকারে, তখন এই ক্রস পলিনেশনের মাধ্যমে সেই সমস্যাটা থাকে না। কিন্তু ব্যক্তি উদ্যোগে করলে দুই একটা হয়তো ফল নাও হতে পারে। কিন্তু সুখের কথা হলো যে সেলফ ফার্টাইল অনেক স্ট্রেন ডেভেলপ করা হয়েছে বাইরে, যেগুলি আপনি একটা দুইটা গাছ লাগালে ওখান থেকে ফলন পাবেন। এবং হাইব্রিড কিছু ভ্যারাইটিও ডেভেলপ করা হয়েছে বাইরে। তো আমরা যদি ওইসব উন্নত জাতগুলি আমদানি করতে পারি, করে আমাদের দেশের আবহাওয়ায় যাচাই বাছাই করে এগুলো অবমুক্ত করতে পারি, তাহলে আলু বোখারার চাষে একটা ব্যাপক সাড়া জাগবে এবং আমাদের অর্থনীতিও একটা ভালো অবদান রাখবে। কারণ পুরোটাই যেহেতু আমদানি নির্ভর, আমরা যতটুকুই উৎপাদন করতে পারি ততটুকুই আমাদের লাভ। ধন্যবাদ। জনাব আলী, আপনি বলছেন যে আপনার পরবর্তী পরিকল্পনা। আমি বিশ্বাস করি জি, বলুন। আমার যে গাছে ফলন আসছে, ইনশাআল্লাহ আমি তো এই বছর চারা করতেছি এবং আরো আমি ফলাবো ইনশাআল্লাহ, চিন্তা ভাবনা আছে। তবে আমাকে যেমন মনে করেন, আমাদের এখানে বিএডিসি উদ্যান আছে, কোনো সমস্যা হলে ওনাদের কাছেও আমি জানছি। আমার মুক্তাগাছা কৃষি অফিসাররা আছেন, ওনাদের কাছেও আমি জানাবোঝা করছি। সবার সঙ্গে জানাবোঝা করেই আমি এই জিনিসটা নিয়ে লড়াচড়া করতেছি। ইনশাআল্লাহ আমি সফল। এখন আমার গাছে যে পরিমাণ ফল আসছে, আমি ওই বীজ দিয়ে, ওই চারা দিয়ে যদি করি, আমি আশা করব যে সবখানেই ফলন ইনশাআল্লাহ আসবে। আমরা সেটা আশা করি এবং আমরা দেখতে থাকবো যে এটা পরবর্তীতে আপনার কি ফসল। আমি জানতে চাচ্ছি যে আপনি পরবর্তী পদক্ষেপে ঠিক কতগুলো গাছের প্ল্যান করছেন, যেখানে আপনি একটা নতুন বাগান করবেন? আমি নতুন বাগান আপাতত 100 গাছ দিয়ে করব। 100 গাছ দিয়ে করবেন? জি, 100 গাছ দিয়ে ইনশাআল্লাহ করব। তো যেমন আমাদের কৃষি অফিস এবং অন্য অফিস এবং এই যে আপনার মিডিয়া আছেন, আপনারা এই সকলে যেভাবে আজকে আমাকে উঠায় ধরছেন, আমিও ইনশাআল্লাহ দেশের জন্য কিছু করতে চাই। আমি ইনশাআল্লাহ এটা ফসল ফলাবই, ফলছে যখন আমি সবার এখানে এটা পৌঁছাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই আশাই আমার আছে। ধন্যবাদ। ডক্টর পণ্ডিত, আপনার কাছে প্রশ্ন, যে কমার্শিয়ালি ভায়াবল করার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, যে আমরা বলছি আমাদের আবহাওয়া বা জলবায়ু এটা প্রতিকূলে রয়েছে, অনুকূলে রয়েছে, অনুকূলে আছে। প্রতিকূলে আসলে কি রয়েছে তাহলে? কেন এটা আমরা বাধাটা কোথায়, চ্যালেঞ্জটা কি এই ক্ষেত্রে? আমরা যদি কমার্শিয়ালি ভায়াবল করতে চাই, ব্যবসায়িকভাবে সফল করতে চাই, এটাকে চ্যালেঞ্জটা আসলে এর দিকে আমাদের দৃষ্টি এখনো দেওয়া হয় না প্রাতিষ্ঠানিকভাবে, যা হচ্ছে কিন্তু ব্যক্তি উদ্যোগে। আচ্ছা, এই জার্মপ্লাজম সেন্টারে প্রফেসর রহিম স্যার ওনার নিজস্ব উদ্যোগে এনেছেন, এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যা হচ্ছে, সেই রাইখালিতে ডক্টর এস.এম. হারুনুর রশিদ সাহেব ওনার ব্যক্তি উদ্যোগে। তো এটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হবে, নিয়ে এটাকে একটি স্ক্রিনিং করে আমাদের দেশে ভায়াবল যে ভ্যারাইটি, এটা রিলিজ করলে
এবং প্রচার করলে অবশ্যই এটা আমাদের দেশে কমার্শিয়ালি ভায়াবল হবে এবং ছড়াবে, চাষও যথেষ্ট দ্রুত বাড়বে। কারণ আমদানি করতে আমাদের অনেক টাকা খরচ করে, দেশে চাহিদা রয়েছে প্রচুর, হ্যাঁ, চাহিদা রয়েছে কাজেই প্রচুর। মার্কেট কোনো সমস্যা না, সমস্যা প্রোডাকশন করতে হলে মার্কেট কোনো সমস্যা না। আপনি বলবেন একটু পণ্ডিত আমাকে যে আমরা যে আলু বোখারা করছি, চাষ করছি, সেক্ষেত্রে এর ব্যবহার আমরা জানি শুধু মশলা জাতীয়, মশলার বাইরে আর কি ব্যবহার রয়েছে আসলে? এটার বহুবিধ ব্যবহার আছে। মশলাতে তো হয়ে অভিজাত মশলা হিসেবে বিশেষ করে মিট ডিশ যেগুলি, মাংস দিয়ে যেসব খাবার তৈরি হয় সেখানে আছে। এছাড়াও কিছু আচার, চাটনি ওসব হয়। এছাড়া বেকারিতে ব্যবহার হয়, বেকিং ফুডে কিন্তু এটা ব্যবহার হয়। আচ্ছা, বেকিং ফুডে, তারপরে পুডিং তৈরিতে ব্যবহার হয়। এটা কিন্তু দুই ধরনের, একটি টক স্বাদযুক্ত আর একটা মিষ্টি স্বাদযুক্ত। তো টক স্বাদযুক্ত যেটা, সেটা সাধারণত মশলা হিসাবে ব্যবহৃত হয়, আর মিষ্টি স্বাদযুক্ত যেটা, সেটা কিন্তু পায়াসেও ব্যবহৃত হয় এবং পুডিংয়ে ব্যবহৃত হয়। এটির আরেকটা বিশেষ ব্যবহার আছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে ওই আলু বোখারার থেকে একটা স্পেশাল টাইপ অফ ব্র্যান্ডি তৈরি করে ওই দেশে, এবং খুব দামি এবং খুব মানে অভিজাত একটা ওদের দেশীয় ব্র্যান্ডি ওই আলু বোখারার থেকে উৎপাদিত তাহলে হয়। মূলত মশলাই বলতে পারি আমরা, মশলাই, খাবার এতেই মশলা, ফল। ব্যবহৃত হয়, হ্যাঁ। এটা ব্যবহৃত হয়। মশলা, ফল। ধন্যবাদ ডক্টর পণ্ডিত। জনাব আলী, ডক্টর পণ্ডিত বলছিলেন যে দুই ধরনের আলু বোখারা হয়, জি, টক এবং মিষ্টি। আপনারটা কোন জাতের আপনি আমার দেখেছেন? টক মিষ্টি। টক জাতীয়, জি। টক জাতীয় জিনিস। জাতীয়। তো আপনি ধরে নিচ্ছি সেটা আছে বেসিক্যালি আমাদের রান্না বান্না, মূলত পোলায় ব্যবহৃত হয় আলু বোখারা, সেখানেই হবে এটা। এটা গোস্ত ব্যবহার হয়, বিরিয়ানিতে ব্যবহার হয়, বুরহানিতে হয়, এরকম জাতীয় যত খানা আছে, রোস্টে হয়, মশলা জাতীয় খাবার। ধন্যবাদ জনাব আলী, ধন্যবাদ ডক্টর পণ্ডিত। এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সুদূর ময়মনসিংহ থেকে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি এই আলু বোখারা চাষ সফলভাবে বাংলাদেশে চাষ হবে সামনে বছর। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।